আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এসএসসি সমমানে পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে ডাচ বাংলা তাদের জন্য একটা স্কলারশিপের আয়োজন করে থাকে প্রতি বছরের ন্যায় এবছরও তাদের এই স্কলারশিপটা চলমান আছে। তো কিভাবে আপনি অ্যাপ্লাই করলে নির্ভুলভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার বৃত্তি পাওয়ার পসিবিলিটিটা প্রায় 90 থেকে শতভাগ থাকবে, এটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটা নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটার যে প্রতিবেদনটা আছে আমরা সেই প্রতিবেদনে এখন আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে তারা ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে এবং তাদের একটা স্লোগান আছে যে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন। আচ্ছা, যাই হোক, এখন আপনারা যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা বলে দিই। এই যে আপনার ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এখানে ক্লিক করলে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং app.dutchbanglabank.com.dbbl স্কলারশিপ এটা লিখলেও আপনি পেয়ে যাবেন। তো দয়া করে আপনি ডেসক্রিপশন থেকে এটা চেক করে নেবেন। তো এই হচ্ছে তাদের ইন্টারফেস, তাদের হচ্ছে যে ওয়েবসাইট, সেটা আপনারা এখান থেকে লেফট সাইডে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লাই ফর HSC/গ্র্যাজুয়েশন স্কলারশিপ। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু সাইডে অ্যাপ্লাইং যে ইনফরমেশনটা আছে এখানে কিন্তু একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র 25 দিন 33 মিনিট 42 সেকেন্ড, অর্থাৎ কিছুক্ষণ আগেই তারা মাত্র আপলোড করেছে তাদের এই ওয়েবসাইটটা। তো আপনাদের জন্য সবার প্রথমে এই ভিডিওটা তৈরি করতেছি, তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে এইচএসসি লেভেল স্কলারশিপ, এখানে একটা অ্যাপ্লাই বাটন আছে। আপনারা এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা এইখানে চলে আসবেন যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মের আগে আপনাদেরকে বলে নিই যে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রাখছে যে তাদের জন্য যে যারা আপনার অ্যাপ্লিকেবল স্কলারশিপের জন্য তাদের জন্য যে বিষয়টা সেটা দেখেন। এখানে লেখা আছে যে সিজিপিএ উইদাউট 4 সাবজেক্ট আপনার 4.83, যারা ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, তার মানে যারা জেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজাল্ট করেছে জিপিএ 5 তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা সিটি কর্পোরেশনে আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এরপরে বলতেছে স্ক্যান কালার ফটোগ্রাফি অফ ইয়োর সেলফ, তার মানে আপনার নিজের একটা ছবি লাগবে। স্ক্যান কালার ফটোগ্রাফি অফ ইয়োর ফাদার এবং মাদার, আপনাদের বাপ মার দুজনেরই ছবি লাগবে এবং স্ক্যান যে মার্কশিট আছে এই মার্কশিটটা আপনার এখানে লাগবে এবং এসএসসি এভালুয়েশনের যে ইকুইভ্যালেন্ট যে এক্সাম হয়েছে সেটা, এবং আপনার এটার একটা তাদের এক্সপেক্ট রেশিও, অর্থাৎ যে আপনি কোন রেশিওতে ছবিটা আপলোড করবেন সেটার জন্য একটা হাইট ওয়াইড দিয়েছে। এখানে 500 পিক্সেল ইন্টু 600 পিক্সেল এবং হাইট 700 পিক্সেল টু 800 পিক্সেল এবং ইমেজের যে সাইজটা সেই সাইজটা কোনোভাবেই আপনারা 1500 কিলোবাইট অর্থাৎ 150 কিলোবাইটের উপর 150 কিলোবাইটের উপরে যাওয়া যাবে না। ম্যাক্স লিমিট কিন্তু 150 কিলোবাইট, এই যে এখানে দেখতে পাচ্ছেন 150 কিলোবাইট। তো এই বিষয়গুলো আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই করার আগে এই প্রসেসগুলো আপনার আছে কিনা, আপনার অ্যাভেলেবেল আছে কিনা এটা আপনাকে মেক শিওর করতে হবে। তারপরে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মে তারা 5টা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা পার্সোনাল ইনফরমেশন, দেন আপনার এডুকেশনাল ইনফরমেশন, দেন ফ্যামিলি ইনফরমেশন, তারপরে স্কলারশিপ ইনফরমেশন, তারপরে লাস্টে ফটো আপলোড। আচ্ছা, এখন আমরা প্রথমে যেটা দেখব সেটা দেখেন অ্যাপ্লিকেন্টস নেমটা সুন্দর করে আপনারা লিখবেন। আপনার যে স্কলারশিপের জন্য যে নামটা দিবেন সেটা অবশ্যই আপনার এসএসসি মার্কশিটে সেই নামটা থাকতে হবে অবশ্যই, এটা নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। ডেট অফ বার্থ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা এখানে ক্লিক করে
ডেট অফ বার্থ আপনারা দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে ফাদার্স নেমটাও সুন্দর করে, যেটা আপনার অ্যাডমিট কার্ডে কিংবা হচ্ছে স্কলারশিপের জন্য যে আপনার মার্কশিটটা আছে ওখানে যেটা লেখা থাকবে আপনারা ওইটা দেখে দেখে আস্তে আস্তে করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনারা কয়জন মেম্বার আছেন ফ্যামিলিতে সেটা লাগবে। এর পরবর্তীতে কি লাগবে, প্রেজেন্ট অ্যাড্রেস, এবং হচ্ছে আমি একটু রাইট সাইডে চলে আসছি। রাইট সাইডে হচ্ছে আপনার জেন্ডারটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে মেল ফিমেল কিনা। তো তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তীতে হচ্ছে মাদার্স নেমটাও খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার হচ্ছে মার্কশিটে থাকবে। এবার হচ্ছে টোটাল আর্নিং মেম্বার, আপনার পরিবারে কতজন আর্নিং মেম্বার আছে সেটা রাখবেন, এবং পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা লিখবেন। এর পরবর্তীতে হচ্ছে পার্মানেন্ট হোমে যে ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। আমি বাগেরহাট দিয়ে দিচ্ছি, বাগেরহাট সদর দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। এর পরবর্তীতে বলতেছে যে আপনার যে রেসিডেন্স টাইপ সেটা হচ্ছে নিজের বাড়ি না আপনি ভাড়াতে থাকেন। অবশ্যই আপনি এখানে ভাড়াতে রাখবেন, ভাড়া না দিলে কিন্তু আপনার যদি নিজের বাড়ি হয়ে থাকে এবং ভাঙাচুরা যদি বাড়ি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি বৃত্তিটা নাও পেতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে আপনার ইমেল অ্যাড্রেস, এটা ম্যান্ডেটরি ফিল্ড না দিলেও সমস্যা নেই, এবং মান্থলি হাউস যে রেন্ট আপনার যে বাসা ভাড়াটা আছে ওই বাসা ভাড়াটা কত লাখে সেটা আপনার হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে 5 থেকে 8,000-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি 5,000 দিয়ে দিচ্ছি। এর পরবর্তী হচ্ছে আপনার কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা, আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, মানে হচ্ছে শারীরিকভাবে যদি কোনো প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা দিয়ে দিবেন, একটা ভালো ফ্যাসিলিটি পেয়ে যাবেন। অবশ্যই কোনো যদি হচ্ছে আপনারা সুস্থ থাকেন তারা কিন্তু অবশ্যই এটা না দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা একেবারে অসুস্থ তারা হচ্ছে দয়া করে এটা ইউজ করবেন। আচ্ছা, আপনারা হচ্ছে এখান থেকে আমি আপনাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত। আমি হচ্ছে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু নির্ভুলভাবে করার চেষ্টা করবেন। টোটাল ফ্যামিলি মেম্বার হচ্ছে অবশ্যই 4-এর অধিক যাবেন না। টোটাল আর্নিং মেম্বার হচ্ছে 1জন দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আমি অলমোস্ট সব কিছু দিয়েছি, ফিজিক্যালি নো। দেন হচ্ছে আপনার এখানে দেখেন একটা নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে হচ্ছে আপনার একাডেমিক যে লেভেল সেটা হচ্ছে আপনি এখান থেকে ড্রপ ডাউন থেকে নিয়ে নেবেন। আপনি হচ্ছে অবশ্যই এসএসসি যদি পরীক্ষা দিয়ে থাকেন এসএসসি দাখিল হয়ে থাকলে দাখিল, এবং যদি হচ্ছে আপনার এসএসসি ইকুইভ্যালেন্ট কোনো ইয়ে থেকে থাকে তাহলে সেটা করবেন। এসএসসি আমি দিয়ে রাখতেছি, এবং পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন এটা অবশ্যই 24 সাল দিবেন। তারপরে হচ্ছে গ্রুপ দিয়ে দিবেন বিজ্ঞান কিংবা হচ্ছে মানবিক কিংবা ব্যবসা, সো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি র্যান্ডম দিয়ে দিচ্ছি, আমি কিন্তু সব কিছু র্যান্ডম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওটা হচ্ছে আপনাদের যে স্পেসিফিক যেটা আছে রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে পাসিং ইনস্টিটিউট আমিও র্যান্ডম সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনি কোথায় থাকেন, লোকেশন অফ পাসিং, আপনি কোন ইনস্টিটিউটের আন্ডারের থেকে পড়ছেন সেটা হচ্ছে যদি ডিস্ট্রিক্টের মধ্যে থাকে ডিস্ট্রিক্ট, সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে সিটি কর্পোরেশন, আর রুরাল মানে জেলা বাইরে যদি হয়ে থাকে তাহলে সেটা রুরাল দিয়ে দিবেন। অবশ্যই রুরাল দিলে একটু বেশি ফ্যাসিলিটি পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখেন সিজিপিএ উইথ 4 সাবজেক্ট, আপনার 4 সাবজেক্ট যদি সায়েন্স থেকে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হায়ার ম্যাথ যদি 4 সাবজেক্ট থেকে থাকে তাহলে ওই সাবজেক্টটা বাদে আপনার যে রেজাল্টটা আসছে সেটা, তবে অবশ্যই তারা হচ্ছে 4.83-র উপরে তারা হচ্ছে কাউন্ট করবে যদি তারা মফস্বলের হয়ে থাকে। আর যদি আপনি হচ্ছে কোনো জেলা সদর থেকে কিংবা সিটি কর্পোরেশনের মধ্যে থেকে করে থাকেন, পড়াশোনা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 5-এর নিচে তারা কিন্তু অ্যালাউ করবে না। আচ্ছা, এবার দেখেন সিজিপিএ উইথ 4 সাবজেক্ট, অবশ্যই আপনার 5 দেওয়া উচিত হবে। যদি আপনার 5 না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বৃত্তি পাওয়ার পসিবিলিটিটা একটু কম। প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, এটা হচ্ছে আপনারা আপাতত দিবেন না, আমি হচ্ছে এখানে দিয়ে যাচ্ছি জাস্ট। এর পরবর্তীতে হচ্ছে দেখেন ফাদার্স ইনফরমেশন,
বাবার যে নাম সেটা হচ্ছে বাবা যদি জীবিত থাকে তাহলে সেই ক্ষেত্রে জীবিত, যারা মৃত তারা হচ্ছে মৃত দিবেন, এবং হচ্ছে সেপারেট যদি আলাদা হয়ে থাকে তাহলে সেটাও দিয়ে দিবেন। এবং দেখেন ফাদার্সের যে অকুপেশন অর্থাৎ যে প্রেজেন্ট যে তার কর্মজীবী সেটা হচ্ছে আপনি যদি কৃষি থাকে কৃষি, ব্যবসা থাকলে ব্যবসা। তারপরে হচ্ছে ফাদার্স এডুকেশন, দেখেন আপনি হচ্ছে এসএসসি পড়তে পারেন, ইলিটারেটও দিতে পারেন, পোস্ট গ্রাজুয়েটও দিতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ফাদারের যে ফাদার্স প্রফেশন টাইপ, এটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করার পরে সেই অনুযায়ী সিলেক্ট আসবে, আপনি ওখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু কৃষক সিলেক্ট করছি, কৃষক আসছে। এবং দেখেন যে বাবার যে প্রফেশন যে নেম সেটা হচ্ছে ফার্মার, সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ফাদার্স ওন কাল্টিভেশনের সংখ্যা কতটা, তার মানে আপনার বাবার নামে কতটুকু জমি আছে, আপনি হচ্ছে যদি না থেকে থাকলে 0 দিবেন। এবার হচ্ছে ফাদার্স ওন হোমল্যান্ড কি আছে কি না, কত শতাংশ থাকলে অবশ্যই দিবেন সেটা, যদি না থেকে থাকে তাহলে সেটা দেওয়ার দরকার নেই। তবে অবশ্যই 3 শতকের উপরে যাওয়ার দরকার নাই ভাই, যদি থেকেও থাকে তাহলে সেটা দেখানোর দরকার নেই। আচ্ছা, ফাদার্স কাল্টিভেশন ল্যান্ড বাই টেকিং লিজ, যেটা কত অংশ লিজ নিয়েছে, আপনি হচ্ছে কত শতাংশ, অর্থাৎ 33 শতকে 1 বিঘে, সো কিংবা আপনি হচ্ছে 20 কাঠাও দিতে পারেন, আপনি হচ্ছে 33 শতাংশ লিখলেই ভালো হবে, এখানে শতাংশ অনুযায়ী দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আর কোনো কিছু ইনফরমেশন বাবাকে দেওয়ার দরকার নেই। এবার মার ক্ষেত্রে দেখেন আপনার মা কি জীবিত আছেন কিনা, প্লাস ঠিক সিমিলারভাবে বাবার মতো করে, ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে সো আমি একটু স্কিপ করে যাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন ফাদার্স এবং ব্রাদার্স এবং সিস্টার এডুকেশন ইনফরমেশন, যদি আপনার সেটা ভাই এবং বোন থেকে থাকে তাহলে সেটা দিবেন। আমি নো দিয়ে যাচ্ছি। ওকে, আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে আমি র্যান্ডম সিলেক্ট করে দিয়ে চলে যাচ্ছি। এর পরবর্তীতে হচ্ছে আপনার এখানে দেখেন যে আপনার কি কোনো অন্য কোনো গার্ডিয়ান আছেন কিনা, তাহলে সেটা দিবেন, অবশ্যই নো দিয়ে দিবেন। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন যাওয়ার আগে আপনাকে হচ্ছে নেক্সট ক্লিক করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে মান্থলি ইনকাম, এটা অবশ্যই মান্থলি ইনকামটা দিয়ে রাখবেন। মান্থলি ইনকাম হচ্ছে 20,000-এর নিচে রাখার চেষ্টা করবেন, যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা আর আমার যদি না থেকে থাকে তাহলে সেটা 0। এবার হচ্ছে আদার্স মান্থলি ইনকাম, আচ্ছা এটা হচ্ছে 2,000 টাকা দিবেন। তারপরে হচ্ছে আদার্স মান্থলি ইনকাম, যদি ফরেন যদি কেউ থেকে থাকে বাইরে থেকে টাকা পাঠায় তাহলে সেটা দিবেন, আর যদি না হয় আদার্স মান্থলি ইনকাম সেটাও 0 দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে মাদার্সের ক্ষেত্রে 0, সবই 0 দিয়ে দিবেন। যদি আম্মা কেউ কাজ করে থাকে তাহলে সেটা 0 দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি দেখেন এরপরে হচ্ছে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আপনি এই জায়গাটাতে যদি কোনো কিছু বাদ দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আটকাবে। এবং দেখেন যে স্কলারশিপ ইনফরমেশনটা, সেটা স্কলারশিপ ইনফরমেশনের জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে মার্কশিট আছে এই মার্কশিটের একটা ছবি তুলতে হবে। দেখেন এই মার্কশিটের ছবি, ইয়োর ফটো, প্রথমে আছে ইয়োর ফটো, আপনার ইয়োর ফটোটা সিলেক্ট করবেন, আপনার এখান থেকে ক্লিক করবেন সিলেক্ট ফটো, তারপরে যে ড্রাইভে থাকবে সেখান থেকে সিলেক্ট করবেন। এরপরে কি করবেন, ইয়োর ফাদার্স ফটো, ইয়োর মাদার্স ফটো, ইয়োর এসএসসি মার্কশিট, দেন হচ্ছে ইয়োর এসএসসি টেস্টমোনিয়াল, ঠিক আছে। এইভাবে মোটামুটি সব কিছু দিবেন। এরপরে একটা দেখেন ক্যাপচা আছে, এখানে হচ্ছে দেখেন কি লেখা আছে সেটা আপনি ওইভাবে ওখানে টাইপ করার চেষ্টা করবেন, ENWMN এইভাবে দেওয়ার পরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে যেহেতু আমি এখানে ছবি দেই নাই, আচ্ছা আমি এখান থেকে র্যান্ডম একটা ছবি, আচ্ছা এখানে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনারা যদি এখান থেকে ছবি দিয়ে সাবমিট করেন, দেন সাবমিট করলে আপনার এই কার্যক্রমটা পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি যখন এখানে সাবমিট করবেন তখন আপনার যে ছবি আপলোড হয়েছে সেটা আপনি ওখান থেকে দেখতে পারবেন। এবং এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে অ্যালাউ
ফাইল টাইপ জেপিজি পিএনজি, হ্যাঁ এইভাবে আপনি দিতে হবে এবং ম্যাক্স সাইজ হচ্ছে 150 কিলোবাইট। প্লিজ কিপ ইউর লোয়ার সাইজ, আচ্ছা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব আপনার সাইজটা ছোট রাখার জন্য, এবং ম্যাক্সিমাম যে ওয়াইড হাইট এটা হচ্ছে আপনার 500 থেকে 600 এবং হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সেটা হচ্ছে 700 থেকে 800। সো এইভাবে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার অ্যাপ্লাইটা সাকসেসফুলি হবে এবং আপনার বৃত্তি পাওয়ার পসিবিলিটা 90 থেকে 100 ভাগ থাকবে। সো আমি আমার এই ভিডিওতে যতটুকু সম্ভব কাভার করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের ইনফরমেশনগুলো নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সাইজ নিয়ে প্রবলেম হয়ে থাকে যে ভাইয়া আমি আমার ফটো সাইজ চেঞ্জ করতে পারছি না, তো তাহলে আমার কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার জন্য। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে ভিডিওটা আছে আমি ওই ভিডিওর লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে ইমেজের রিসাইজের পজিশনটা চেক করে নিতে পারবেন এবং সাইজ কমায় নিতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকে সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।